আমরা দেখলাম যে নির্বাচনের সহিংসতায় শেরপুরে জামায়াত নেতা নিহত হয়েছে। এই সংঘর্ষ আসলে কি প্রমাণ করে? ভোটের মাঠের সমীকরণ কোন দিকে মোড় নিচ্ছে? নির্বাচনের সহিংসতা হবার একটা সম্ভাবনা থাকে আমাদের মতো এই দেশগুলিতে, কিন্তু সেই সহিংসতা কতটুকু হবে এবং সেই সহিংসতার মাত্রা কোথায় গড়াবে এটা আসলে নির্ভর করে কিন্তু যারা নিরাপত্তা বিধান করেন সেই কর্তৃপক্ষের উপরে। নিশ্চয়ই একজন আর একজন মিলে মারামারি করে এই ঘটনাটা ঘটে নাই, আমি কিন্তু পুরো ব্যাপারটা জানি না, কিন্তু এই ধরনের মারামারিতে যেটা ঘটে দলীয়ভাবে মারামারি হয়, অর্থাৎ এই পাশে এক দল ওই পাশে এক দল। অনেক সময় এইরকম মারামারি হয়ে থাকে যে বসা নিয়ে সংঘর্ষ লেগে যায়, কিংবা ধরেন খাবার দেওয়া হচ্ছিল প্যাকেটটাকে আগে পাবে, এরকম বিষয় নিয়ে কিন্তু সংঘর্ষ হয়। আমি শুনেছি এটাও বসা নিয়ে এনসিপি আর জামাতের মধ্যে সিট মঞ্চে বসা নিয়ে বলবো। আপনি এটা শুনেছেন? তো ঘটনা কি এটা জানতে পারবো আমরা আসলে আরেকটু পরে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যেখানে এই ধরনের ঘটনা ঘটুক, আঞ্চলিক যে নিরাপত্তা বিধানের জন্য যারা দায়িত্বে আছেন, মাঠে কিন্তু যৌথ বাহিনী আছেন এখন এবং পুলিশও আছে, তাহলে তারা কেন এই ধরনের ঘটনার সাথে সাথে হস্তক্ষেপ না করে মারামারিটা হতে দিচ্ছে? মারামারির শুরুতেই কিন্তু এই ঘটনাগুলি ঘটে যায় না। তো আমার মনে হচ্ছে যে নিরাপত্তা আরো জোরদার করা দরকার। এরকম ঘটনা হতে দেওয়াটা আসলে ভোটের জন্য ভালো না এবং গণভোটের জন্য খুবই খারাপ। কারণ একই দিনে গণভোট হচ্ছে এবং ভোট হচ্ছে। সরকার তো চায় গণভোট সফল হোক, গণভোটে তাদের ইচ্ছা অনুযায়ী লোকে ভোট দিক, কিন্তু এইরকম অবস্থা তৈরি হলে তো মানুষ ভয় পাবে অথবা এক ধরনের বিপরীত প্রতিক্রিয়া তৈরি হবে। রাজনৈতিক দলগুলো কিন্তু ইতিমধ্যে অভিযোগ করছে যে লেভেল প্লেইং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি এবং ডিম হামলা থেকে শুরু করে হাতাহাতি, সংঘর্ষ, চেয়ার ছোড়াছুড়ির মতো ঘটনা আমরা দেখছি। সেই বাস্তবতায় দাঁড়িয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন অন্যান্য নির্বাচনের তুলনায় এবার প্রস্তুতি আরো বেশি ভালো। স্বরাষ্ট্র উপদেষ্টার এই আত্মতুষ্টি কি ঝুঁকিপূর্ণ? কিভাবে দেখছেন? স্বরাষ্ট্র উপদেষ্টা আগের চেয়ে ভালো বলেছেন কেন এটা উনি ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই কথা উনি বলে থাকলেও এটা যে যৌক্তিক না উনি নিজেও এটা ধারণা করতে পারেন, কেননা উনিই বলেছেন যে অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেন নাই। আগের নির্বাচনের গুলিতে তো অবৈধ অস্ত্র নিয়ে এত কথাবার্তা হয় নাই, এত অবৈধ অস্ত্র বাজারেও ছিল বলে আমরা শুনি নাই। তাহলে কি করে ভালো হয়? এটা আসলে এই যুক্তি একটি যে এত অস্ত্র বাইরে রেখে এবং এটা দাবি করা যে তারা অস্ত্র ব্যবহার করতে পারবে না, তো এইটা আমার কাছে মনে হয়েছে যে নিজের কথারই তিনি বিরোধিতা করছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে, যদি এত ভালোই হয়ে থাকে তাহলে এতদিন ধরে যৌথ বাহিনীকে মাঠে রাখার দরকার কি ছিল? যৌথ বাহিনীতে এতদিন মাঠে থাকার দরকার ছিল না। আমরা সাধারণত দেখেছি নির্বাচনের আগে এই সেনাবাহিনী মোতায়েন হয়, নির্বাচনের আগে অন্যান্য সব বাহিনী এসে বিভিন্ন অভিযানও কিন্তু আমরা দেখলাম, ডেভিল হান্ট ফেজ 2। এটাও একটি মজার ব্যাপার, এই যে ডেভিল হান্ট ফেজ 2 করা হয়েছে, প্রকৃত অপরাধী আসলে কয়জন ধরা পড়েছে এটারও কিন্তু কোনো নমুনা দেখা যায়। অভিযান শুরুর সময় জানিয়েছিলেন যে শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। তাহলে কি শয়তান নির্মূল হয়ে গিয়েছে? এটাও কিন্তু তিনি বলেন নাই। যদি শয়তান নির্মূলই হয়ে গিয়ে থাকে তাহলে আবার শয়তানরা এই নির্বাচনের দিন গন্ডগোল করবে এই কথা পররাষ্ট্র মন্ত্রণালয় বলে কেন যে নির্বাচনে যদি কোনো গন্ডগোল হয় তার জন্য আওয়ামী লীগ দায়ী? এই যে একটু আগে আপনি যে ঘটনাটা বললেন এটার জন্য কি আওয়ামী লীগ দায়ী? এই ঘটনা কে ঘটাচ্ছে? তাহলে নির্বাচনের সময় সহিংসতা হলে, নির্বাচনের সময় গন্ডগোল হলে আগেই তারা ঘোষণা করে দিয়েছেন কে দায়ী। তদন্ত ছাড়া, অপরাধ সংগঠিত হওয়া ছাড়াই আপনি দায়ী ব্যক্তিকে এটা আগেই বলতে পারেন? ফলে এইসব কথা বা এই ধরনের মন্তব্যের কারণেই বরং এক ধরনের সংশয়, শঙ্কা এবং পরিস্থিতির যে লেভেল প্লেইং ফিল্ড নাই এটা তৈরি হচ্ছে। কেননা আপনি মজার ব্যাপার চিন্তা করেন, ধরেন যারা নির্বাচনে আছেন তারা মারামারি করলেন, কিন্তু সরকারের পক্ষ বলেছে যে মারামারির জন্য আওয়ামী লীগ দায়ী। তাহলে এই দুই দলের জন্যই তো এটা লেভেল প্লেইং ফিল্ড হলো না, কারণ তারা কোথাও গিয়ে সুবিচার পাবেন না। সরকার বলবে তোমাদেরকে আওয়ামী লীগ মেরেছে, কিন্তু ওনারা জানেন যে এক পক্ষ আরেক পক্ষকে মেরেছে। তো এই অবস্থাটা তৈরি হতে দেওয়াটা ঠিক হচ্ছে না। সুবিচার নিশ্চিত করা এটা জুলাই সনদের একটা প্রধান দাবি। ইনসাফ বলেছেন তারা। ইনসাফ শব্দের অর্থ তো সুবিচার, কিন্তু সুবিচার নির্ধারিত করার জন্য যেসব কাজ করা দরকার আমাদের এই অন্তর্বর্তী সরকার কিন্তু সেই কাজগুলির থেকে অনেক দূরে রয়েছেন। ভুয়া মামলাগুলি নিয়ে তাদের কোনো কাজ হয় নাই, তারা উল্টা ভুয়া মামলা কিছু হয়েছে তাদের সময়ে এবং সেইখানে আমরা দেখেছি সাংবাদিক আটক হয়েছেন, প্রাক্তন আমলা আটক হয়েছেন, যেগুলি আসলে পরিষ্কার বোঝা যায় যে এই মামলাগুলির পেছনে তেমন কোনো যুক্তি নাই। এটা তারা কেন করলেন? আবার এই যে এখন আগেই ঘোষণা দিয়েছেন যে অপরাধ যেই করুক কেসটাই হচ্ছে দায়ী, মানে যা কিছু হয় গিন্নি বলেন কেসটা বেটাই চোর। তো সেই রকম একটি মন্তব্য তারা করে দিয়েছেন। তো আমার মনে হয় যে এইগুলি আসলে আমাদের নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের জন্য ক্ষতিকর। বরং লেভেল প্লেইং ফিল্ড মানে দুই পক্ষই সুবিচার চাইলে সুবিচার পাবে।
জনাব এম এ আজিজ, পররাষ্ট্র উপদেষ্টা বললেন নির্বাচন ঘিরে সহিংসতার দায় আওয়ামী লীগের উপর বর্তাবে। আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে নির্বাচনের সঙ্গে যারা জড়িত এখানে কোনো আওয়ামী লীগের দোসর বলতে কিছু নেই। যদি সেই বক্তব্যই সত্যি হয়, আমরা সত্যি ধরে নেই, তাহলে এই নিশ্চয়তা কি তথ্যভিত্তিক নাকি শুধুই আশ্বাস? না দেখেন, প্রথম হলো সব সন্ত্রাস এখন করতেছে ফেসিবাদ, তারা তো পালিয়ে গেছে, এখন তো তারা নির্বাচনেও নাই, তাদের অ্যাক্টিভিটিসও নিষিদ্ধ করা হয়েছে। তুষার ভাই বললেন না, আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার দায় হচ্ছে সরকারের। সরকার তো অস্ত্র উদ্ধার করতে পারে নাই। ধরেন 5ই আগস্টের আগে আওয়ামী লীগ যখন ছিল সরকারে, তখন তো আওয়ামী লীগের লোকদেরও তো বৈধ লাইসেন্স দেওয়া হয়েছিল প্রায় 1.5 লাখের মতো। সে অস্ত্র কোথায়? আপনার থানা লুট হয়ে গেছে 5ই আগস্টের পরে, সে অস্ত্র গেল কোথায়? এখন ডেভিল হান্ট দ্বিতীয় চলতেছে, তে আবার সে এখন কোনো অস্ত্র তেমন উদ্ধার হচ্ছে না। শোনা গেছে সখানেক সদেরেক অস্ত্র উদ্ধার হয়েছে। তো এরপরে ডেভিল হান্ট 2 চলছে। এখন এই সরকার আবার করতেছে কি, প্রত্যেকটা প্রার্থী চাইলে গানম্যান দিচ্ছে, এবং তার আবার গানম্যান আবার নিজের আবার লাইসেন্স দিচ্ছে। তো সারা দেশে কি 300 আসনে আপনি অস্ত্র ছড়াই দিচ্ছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকবে কি করে? এখন ধরেন একটা গানম্যান দিলেন, গানম্যান পেটে লাগাবে, গুলি লাগাই দিবে চোখে, কি করবেন আপনি? আর গানম্যান সহ ভোটারের কাছে যাবে কি করে প্রার্থী? এই যুক্তিটা কোত্থেকে আসলো বলেন? এছাড়া আপনি দেখেন, এই যে ডিসি এসপি আপনার যারা ডিসি এসপি বিশেষ করে জামাত দাবি করেছিল লটারির মাধ্যমে তাদেরকে ট্রান্সফার করা উচিত, এই লটারির মাধ্যমে করছে। ইলেকশন কমিশনের দায় কোথায়? রাজনৈতিক দল চাইছে, সেখানে বিএনপি বিরোধিতা করে নাই, এনসিপি করে নাই, হয়েছে। এখন কয় যে সব এক দলের দিকে হেলে পড়ছে, এক দলের দিকে হেলে পড়ছে। এমনি তো এটা বাস্তবতা যে এক দলের দিকে হেলে যে সরকার, যে পার্টি ধরেন নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা থাকে, তার দিকে একটু প্রশাসন হেলে পড়েই, এটা ঠিক আছে। কিন্তু এখন আপনি কি করবেন? এতদিন 17-18 মাসে আপনি তো প্রশাসন ঠিক করতে পারেন নাই। প্রশাসন ক্যাডার একটা, এর বাইরে 25টা ক্যাডার আছে। আমি প্রত্যেকবার বলছি, এই 25টা ক্যাডার থেকে বেছে নিয়ে আপনার সুপিরিয়র সার্ভিস ছিল, সেটাকে বলবৎ করে আপনি যদি সব ক্যাডার মিলে আপনি প্রশাসনে লোক নিয়ে 7 দিন ট্রেনিং দিতেন, এটা তো আইনস্টাইন লাগে না একটা ডিসি হইতে, আপনি রিটার্নিং অফিসার পেয়ে যেতেন। শুরু করেন নাই। পুলিশে ধরেন এতদিন নিউ রিক্রুট করলে পুলিশ কত পাইতেন? করেন নাই তো। কোনটা এই সরকার, কোনটা কোথায় কখন শুরু করতে হবে, কোথায় শেষ করতে হবে, এটা তো নাই। এখন যেটা প্রশ্ন উঠছে, ধরেন গণভোট এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একসাথে নির্বাচন হবে। অনেকেই বলছে গণভোটে ধরেন পুরা মেশিনারিজ নামাই দিছে ইলেকশনে, তো সেখানে তো এসপি আছে, ডিসি আছে। ইলেকশন কমিশন আবার বলছে যে না, কোন সরকারি কর্মকর্তা এতে হানা ভোটে ইনভলভ হওয়া যাবে না, বুঝলাম। কিন্তু এখন আবার যেটা আলোচনা আসছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই হানা ভোটে ভোট যেভাবে হচ্ছে, যেভাবেই হোক জিতানো হবে। জিতালেই তারপরে ধরেন 6 মাস সময় আছে, 3 মাস সময় কমপক্ষে আছে। এই 3 মাস তো এই সরকার থেকে যাবে তাহলে নাকি সংসদ নেবে না এই নির্বাচনের পরে? তখন তো একটা জটিলতা, যে দলই জিতুক, জামাত জিতুক, বিএনপি জিতুক, তখন কি সরকার ছেড়ে দিবে? নিতে না দিলে, সংসদ বসতে না দিলে, আপনি এইটা জোর করে আপনি পাশ করার জন্য যদি সংসদ আটকায় রাখেন, তখন তো একটা সমস্যা তাড়াতে পারে। এখন তো এমনিই দেখেন না কোথায় একটা ডিম মারছে, তারেক রহমানকে দোষী করতেছে। সংবিধান সংস্কার পরিষদের ক্ষেত্রে সংসদের দ্বৈত ভূমিকার কথা বলা হয়েছে, তাহলে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার আসলে কোন ক্ষমতা বলে ক্ষমতায় থাকবে? না, সেটা তো আমি বলছি যে সংস্কার বলা হয়েছে না, 180 দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে এই জুলাই সনদ সংসদে পাশ হবে। এটা পৃথিবীতে কোনো নজির আছে? নাই তো। ওইটার জন্য অপেক্ষা করবে, সংসদ পাশ করো। এটা সরকার তো সাংবিধানিক 106 অনুযায়ী ওত নিয়েছে না সংবিধান সমুন্নত রাখার জন্য। এখন জুলাই সনদ আপনার মৌলিক সংস্কার হলো 40টা, এটারে 4 দফার মধ্যে আনছে, আদেশ দিছে, প্রেসিডেন্ট আদেশ দিছে। এটা তো অবৈধ জিনিস সংসদে পাস নাও করতে পারে। তখন এই 180 দিন তো সরকার ফর্ম গঠন করতে দিবেন না তো। তখন তো
ওই সিচুয়েশনটা দেখেন, ওই সিচুয়েশনটা দেশটা কোথায় যাবে? তখন যেই হোক, জামাত হোক আর বিএনপি সরকার গঠন মেজরিটি পাক, কেউ তো ছাড় দিবে না। এই সরকারকে হয় দেশের অবস্থা এমন অরাজক অবস্থা হয়ে যেতে পারে, তখন দেখবেন যে দেশটা আমার গৃহযুদ্ধের মতো হয়ে যেতে পারে এরকম, অথবা ইউনিয়ন সরকার, এই বিদেশি সরকার সব দ্বৈত নাগরিক বেশিরভাগ এরা প্লেনে উঠে চলে যাবে, তাছাড়া তো উপায় নেই দেখতেছি। ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। জনাব আব্দুল তুষার, আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান স্পষ্টভাবে বলেছেন, কোনো নারী কখনো জামায়াতের আমির হতে পারবে না। তবে কি জামায়াত নারীদের শুধু কর্মী সমর্থকের ভূমিকায় দেখতে চায় কিনা, এবং জামায়াত যে দাবি করে যে তাদের দলের ভেতরে মোট সদস্যের 40% নারী রয়েছে, সেটা কি আসলে শুধু পরিসংখ্যানগত সান্ত্বনা কিনা? তাদের আরো বেশি তারা দাবি করেছেন, নাকি 43% বলেছেন। তো এটাই যদি হয়ে থাকে তাহলে প্রথমত তারা প্রতিটি নারী যাদেরকে তারা দলে নিয়েছেন তারা প্রত্যেকেই সংসদে আসন পাওয়ার, সরাসরি আসন পাওয়ার জন্য অনুপযুক্ত, ইলেকশনে দাঁড়াতে পারার জন্য তারা উপযুক্ত না। অর্থাৎ অসংখ্য উপযুক্ত নারীকে দলের বাইরে রেখে 43% নারী তারা নিয়েছেন যারা অনুপযুক্ত সংসদের আসনের জন্য। এবার তিনি আরেকটি বড় কথা বলেছেন, সেটি হচ্ছে কোনো নারী জামাতের আমির হতে পারবে না। এই কথা বলার অর্থ হচ্ছে জামাতে ইসলাম যদি কখনো সরকার গঠন করে, আগামী 100 বছরে যদি তারা সরকারে থাকে, এই 100 বছরে বাংলাদেশের কোনো নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না। কারণ যে দলের আমির হতে পারে না সে প্রধানমন্ত্রী কি করে হবে? দলের নেত্রী হতে পারবে না, তাহলে প্রধানমন্ত্রী কেমনে হয়? একটা দল চালাতে পারে না, দেশ চালাবে? তার মানে চিন্তা করেন, তারা প্রকারান্তরে এই কথা বলে দিল যে বাংলাদেশের যে দুজন নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন তারা যদি জামাতে ইসলাম করতেন, জীবনও তারা প্রধানমন্ত্রী হতে পারতেন না। এখন তারা আবার জুলাই সনদের পক্ষ নিয়েছেন। জুলাই সনদ কি নারীর অধিকারহীনতাকে সমর্থন করে? এনসিপি আবার তাদের সঙ্গে যোগ দিয়েছে। এনসিপি কি নারীর অধিকারহীনতাকে সমর্থন করে? যে জীবনে কোনোদিন কোনো নারী, তাদের যে প্রধান দল, যাদের ছায়াতলে, যাদের পাল্লার উপরে তারা উঠে বসেছেন, পাল্লার মধ্যে কি বলে ওই পাল্লার যে কাঠি, সেই কাঠির জায়গাতে শাপলাকলি বসিয়ে দিয়েছেন, তারা কি মনে করেন যে বাংলাদেশে যে দলে কোন নারী ওই দলের নেতৃত্ব দিতে পারবেন না আজীবন, কোনো দিন, ইতিহাস যতদিন আছে, সেই দল জুলাই সনদের পক্ষে নারীর অধিকার বিবর্জিত করে দিয়ে জুলাই সনদ পাশ করা যাবে? বা জুলাই সনদের পক্ষে হ্যাঁ দিলে পরে এই দল যদি ধরেন ক্ষমতায় আসে, এই জামাতে ইসলাম ধরেন ক্ষমতায় আসলো, এটা আমার সাধারণ প্রশ্ন, তাহলে নারী কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবে না, দলের নেত্রী হতে পারবে না, তাহলে কোনো নারী নিশ্চয়ই এনসিপিরও কোনোদিন নেতা হতে পারবে না, কারণ নারী নেত্রী আছে, সেই দলকে তারা মানবেন। অথচ জামাত ইসলাম কিন্তু নারী নেত্রী আছে এরকম দুইটি দলের সাথে বিভিন্ন সময় যুগপৎ আন্দোলনও করেছেন, সরকারও গিয়েছেন। এই জন্যই মুখোশ প্রসঙ্গ যখন এসেছিল তখন সবাই বলেছে যে এই মুখোশ সৃষ্টি বা মুখোশ চালু করা, এটা কিন্তু তাদেরই একটা প্রক্রিয়া। তারা লুকিয়ে থাকেন, গুপ্ত থাকেন, তারা এগুলোকে কৌশল বলেন। এবং আরো বিষয় রয়েছে, তারা যে দোসর করছেন, যে লোকগুলি গুপ্ত হয়ে লুকিয়েছিলেন, দলের পরিচয় ঘুরে বেরিয়েছেন, ছাত্রলীগ পরিচয়ে, আওয়ামী লীগ পরিচয়ে, এরা তো আরো বড় দোসর। অন্য দল মনে করেন জাতীয় পার্টি, সে জাতীয় পার্টির নাম দিয়ে আওয়ামী লীগের সঙ্গে দোসরগিরি করেছে তাদের বক্তব্য অনুযায়ী, এটা আমার বক্তব্য না। বা অন্যান্য যারা, তারা কিছু কমিউনিস্ট দলকে দায়ী করেছেন, তারা কি তাদের দল বিলুপ্ত করে আওয়ামী লীগ সেজে গিয়ে আওয়ামী লীগের দোসর হয়েছেন? অথচ তাদের দলের লোকেরা আওয়ামী লীগ সেজে গিয়ে দোসর হয়েছেন। কোনটা বড় দোসর? যে আওয়ামী লীগ পরিচয় পর্যন্ত গ্রহণ করে ফেললো সে বেশি দোসর, নাকি যে নিজের দলের পরিচয় রেখে চামচামি করেছে সে বেশি দোসর? এখনো যে ওইরকম গান গাইতে হবে, কে বেশি দোসর, আমি না তুমি, দরকার ছিল তার খবর নেবার, বলেন শফিক সাহেব, বলেন এবার। তো এই উত্তর তো উনি দিবেন না। উনি আবার আল জাজিরাতে সাক্ষাৎকার দিয়েছেন। আরো প্রশ্ন আছে, আপনি আমাকে বলেন, একটা ছেলে ছাত্রলীগ পরিচয়ে পিটুনি পেল এবং বলল যে এই ছাত্রলীগকে ধরে আইনে আওতায় সোপর্দ করা হয়েছে, সেই ছেলে এখন ডিম খেয়ে মাথার মধ্যে ব্যান্ডেজ দিয়ে বলছে যে সে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির কর্মী। তাহলে এই যে ছিল গতকাল ছাত্রলীগ, সে আজকে পাটোয়ারির কর্মী কি করে হয়? আর ডিমের আঘাতে মূর্ছা যাওয়ার মতো অবস্থা। আমরা বাগধারা পড়েছিলাম যে ফুলের আঘাতে মূর্ছা যায়, আমরা দেখলাম ডিমের আঘাতে মাথা ফাটছে। এটা কিসের ডিম? এটা কি পাথরের ডিম? এটা কি কোনো বিদেশ থেকে আমদানিকৃত ডিম যেটা মারলে পরে ডিম ভাঙে না, মাথা ভাঙে? তো আমার নতুন ছড়া লিখতে হবে এখন, নতুন নতুন বন্দোবস্ত হচ্ছে, নতুন ছড়া, হাড্ডিমাডিম ডিম, তারা মাঠে চড়ে ডিম, তাদের মাথা ফেটে ডিম, বলেন হাড্ডিমাডিম ডিম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।